আজকে আমরা গণিতের টোটাল বিষয়ের উপর ধারণা নিব, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে অ্যান্সার করে সুন্দর হয় সেইগুলো দেখবো। আর যদি ছোটখাটো সমস্যা থাকে সেগুলো আমরা কারেকশন করে নিব, ঠিক আছে? তো আমরা শেষ থেকে শুরু করি। একদম লাস্টের অধ্যায় কি আছে? ক্যালকুলেটর এবং কম্পিউটার। তো ক্যালকুলেটর এবং কম্পিউটার থেকে কি ধরনের প্রশ্ন আসে? সাধারণত ছোট প্রশ্ন আসে। 14 থেকে আসে ছোট প্রশ্ন, যেমন এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, তাই না? তো ক্যালকুলেটর একটা যন্ত্র, কথাটা আসছে কোথা থেকে? ক্যালকুলেট থেকে, ঠিক আছে? ক্যালকুলেট অর্থ কি? গণনা করা, ঠিক আছে? ক্যালকুলেট অর্থ গণনা করা। এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে একটা মানে সমস্যা দেয়া থাকবে। এই সমস্যার সমাধান করার জন্য একটি সচল ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপতে হবে। যখন সচল বলবে তখন অন চাপা লাগবে না, আর যখন সচল না বলবে অন বাটনটা আগে চাপতে হবে। এটা মাথায় রাখবে। কিছুই না থাকলে আমি অন দিয়ে শুরু করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে গণনা করে দেখতে হবে কয়টা, এবং অনেক সময় তোমাদের বিভ্রান্ত করার জন্য অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তোমরা সমান সমানের পরে আবার অ্যান্সারটাও চাপতে যেও না, ঠিক আছে? না না, অ্যান্সার চাপা কেন? অ্যান্সার তো তোমার অটোমেটিক আসবে মনিটরে, তাই তো? মনিটরে অটোমেটিক চলে আসবে। সমান সমান পর্যন্ত তোমাকে চাপতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কয়টি বোতাম চাপতে হবে আর কোন কোন বোতাম চাপতে হবে? কোন কোন বোতাম চাপতে গেলে তোমাকে বক্স আকারে লিখে দিবা যে এই বোতাম চাপতে হবে, ঠিক আছে? অনেক সময় দশমিক থাকে, দশমিকের জন্য একটা বোতাম চাপা লাগতে পারে, লাগবে আর কি, ঠিক আছে? দশমিকের জন্য একটা বোতাম চাপা লাগবে। কম্পিউটারে কয়টি অংশ? 4টি অংশ। কি কি? ইনপুট, আউটপুট, মেমোরি, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, ঠিক আছে? এই 4টা মেইন অংশ। এরপরে আসি 13 অধ্যায়ে উপাত্ত বিন্যস্তকরণ। এই উপাত্ত বিন্যস্তকরণের প্রশ্ন কিরকম আসে? তোমাকে একটা বড় প্রশ্ন আসে, 8 মার্কের একটা প্রশ্ন আসবে। জনসংখ্যা থেকেও দিতে পারে, আবার উপাত্ত বিন্যস্তকরণ থেকে দিতে পারে, যেটা আমরা ট্যালির মাধ্যমে করি, তাই তো? কতগুলো উপাত্ত দেওয়া থাকলে উপাত্তগুলো বিন্যস্ত করো বা আয়তলেখ অঙ্কন করো। তো এই ক্ষেত্রে বলো। আচ্ছা, গ্রাফ দিবে, সমস্যা নাই। গ্রাফ লাগলে গ্রাফ চাইবা, গ্রাফ দিবে, সমস্যা নাই। আচ্ছা, দুটো কাজই করতে পারো। আমরা আমাদের বইয়ের নিয়ম হচ্ছে আমরা দাগ কেটে কেটে সাধারণত গ্রাফ তৈরি করি। এটাও করা যেতে পারে, গ্রাফ না দিলে কোনো সমস্যা নেই। যদি টিচার না দেয়, তুমি নির্দিষ্ট দূরত্ব বরাবর স্কেল করে সহজে আঁকতে হবে, এটা আরো সহজ হবে। গ্রাফে অনেক সময় ঝামেলা হতে পারে যে আমার এগুলো ধরছে না, আমার ইচ্ছা মতো আমি এঁকে নিয়ে সেখানে বসাতে পারবো। তো এই ক্ষেত্রে একটা খেয়াল করতে হবে, আমাদের একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে কি, যখন আহ শ্রেণী ব্যবধান 0 থেকে শুরু হয়, শ্রেণী ব্যবধান যখন 0 থেকে শুরু হয় তখন কি হবে? প্রথম ঘর ফাঁকা যাবে না। যদি 0 থেকে যে কোনো সংখ্যা থেকে শুরু হয় তখন প্রথমটা ফাঁকা যাবে। মনে করি এরকম থাকলো না, আমরা এইভাবে স্তম্ভ আঁকি। তো এখান দিয়ে যদি 0 মনে করো, 0 থেকে 19 একটা আমার শ্রেণী ব্যবধান দেওয়া আছে। হ্যাঁ, 0 থেকে 19 একটা শ্রেণী ব্যবধান দেওয়া আছে। তো এই শ্রেণী ব্যবধানটা আমি কোথায় আঁকবো? একদম আগে সে আঁকবো। কিন্তু আবার তোমাকে দেয়া থাকলো যে না, এটা থাকলো হচ্ছে 20 থেকে 31 বা 20 থেকে 29। হ্যাঁ, 20 থেকে 29, এইটা কিন্তু আমি কি করব? এই একটা বাদ দিব এবং এটাকে কার্ভ চিহ্ন দিলে বেটার হয়, কারণ এখানে বাকি সংখ্যাগুলো আছে। এখানে আমি স্তম্ভ যে পর্যন্ত যায় সেই পর্যন্ত নিয়ে স্তম্ভ লিখে আমি এটাকে স্কেচ করে দিতে পারি, অথবা এরকম অ্যারো চিহ্ন দিয়ে আমি দিতে পারি, ঠিক আছে? মাথায় রাখতে হবে কি, 0 থেকে শুরু হলে সেটা কি হবে? একদম প্রথম থেকে শুরু হবে। আবার অনেকে কি করে, এর একটা ফাঁক রেখে বাকিটা করে। এটা কি করা যাবে? এটা করা যাবে না। এর স্তম্ভ লেখের ক্ষেত্রে করা যায়, বাট আয়তলেখের ক্ষেত্রে মাঝে কোনো ফাঁকা থাকবে না। অর্থাৎ এখানে শুরু হলে পরবর্তীটা এখান দিয়ে শুরু হবে, তার মানে এদিকে যাবে না, এখান দিয়ে ডাইরেক্ট এখান দিয়ে শুরু হবে যে পর্যন্ত যায়। তারপরে পেন্সিল স্কেচ করে দিব। এদিকে শ্রেণী ব্যবধান আর এদিকে গঠন সংখ্যা বা গণসংখ্যা, ঠিক আছে? এদিকে শ্রেণী ব্যবধান আর এটা গণসংখ্যা, এইভাবে দিয়ে কিন্তু আমি স্তম্ভলেখটি আঁকতে হবে, ঠিক আছে? আঁকার সময় যেটা খেয়াল রাখতে হবে, যেন আমার এই মাঝে ফাঁকা না থাকে, দুটি স্তম্ভের মধ্যে ফাঁকা না থাকে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং
তোমাকে ফার্স্টে যে চিন্তা করতে হবে যে আমার সরি গণসংখ্যা কত পর্যন্ত আছে, গণসংখ্যা কত পর্যন্ত আছে। সাপোজ তোমাকে 50 থেকে শুরু করে তোমার 60 পর্যন্ত আছে, তাই না? তাহলে আমি কি করব, এখানে কিন্তু 50 শুরু করব, এখান দিয়ে অ্যারো দিয়ে শুরু করব। এরকম কেস নাই তোমাদের, তারপরে বলে রাখি যদি 50 থেকে শুরু হয় তাহলে 50 যেখানে তো তার 10 করে এরকম করে বাড়াই দিলাম, 60 পর্যন্ত চলে গেল, সমস্যা নাই। বাট এখানে এরকম অ্যারো দিতে হবে, যে এদিকেও যেরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখানো যায়, এদিকেও অ্যারো চিহ্ন দিয়ে দেখানো যায়। আর ফার্স্টে গ্রাফ পেপার যেটা দিবে ওইটা দেখতে হবে কি আমার কোন দিকে কোনটা নিলে আমার সুবিধা হয়, আমার শ্রেণী ব্যবধান কয়টা আছে, গণসংখ্যা হাইয়েস্ট কত, এইটা বিবেচনা করে আমি ল্যান্ডস্কেপে নিব নাকি পোর্টল্যান্ডে নিব, এইভাবে মানে এইভাবে নিব নাকি এইভাবে নিব, এইটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি শ্রেণী ব্যবধান বেশি থাকে, সংখ্যা বেশি থাকে, তাহলে আমি ল্যান্ডস্কেপে নিব, বাকিটা এইভাবে নিব। ঠিক আছে, ওটা দেখে বুঝে নিতে হবে। ঠিক আছে, আর যদি গ্রাফ পেপার না দেয় আমরা খাতায় আঁকবো, এঁকে তারপরে আমরা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করব। ঠিক আছে, আচ্ছা এটাকে বলা হয় আয়তলেখ বা স্তম্ভলেখ, না আয়তলেখ বলে। আয়তলেখ কাকে বলে মনে আছে? চাক্ষুষ প্রদর্শনের জন্য কি রেখা দ্বারা অঙ্কিত লেখচিত্র, তাই না? লেখা দ্বারা অঙ্কিত চিত্রকে আমরা কতগুলো উপত্য দেওয়া আছে, কতগুলো তথ্য উপত্য দেওয়া আছে, সেগুলোকে আমরা রেখার মাধ্যমে যে উপস্থাপন করা, এটাকে বলা হয় লেখচিত্র। ঠিক আছে, আর যেখানে শ্রেণী ব্যবধানের বিপরীতে আয়ত অঙ্কন করে গণসংখ্যা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আয়তলেখ। শ্রেণী ব্যবধানের বিপরীতে আয়ত অঙ্কন করে গণসংখ্যা নির্দেশ করা হয় বা ঘটন সংখ্যা নির্দেশ করা হয়, সেটা হচ্ছে আয়তলেখ। বুঝেছি? আচ্ছা আচ্ছা, এখান দিয়ে আর কি প্রশ্ন? জনসংখ্যার প্রশ্ন আসে। জনসংখ্যার প্রশ্নটা কি? ঘনত্ব নির্ণয় করা আসতে পারে, মাথাপিছু জমির পরিমাণ নির্ণয় করা আসতে পারে। মাথাপিছু জমি আর ঘনত্ব হচ্ছে বিপরীত রাশি, মাথাপিছু জমি এবং ঘনত্ব হচ্ছে বিপরীত রাশি। আমরা যে মনে করো এই এই অধ্যায় যেটা আছে, ওই যে ঘনত্ব, আমি যে অঙ্কটা দিয়েছিলাম তোমাদের, 2টি গ্রামের জনসংখ্যা দেওয়া আছে, আলাদা আলাদা ঘনত্ব নির্ণয় করতে পারলো। এবার 2 গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, 2 গ্রামের জনসংখ্যা যোগ করতে হবে, আয়তন যোগ করতে হবে, তারপরে ভাগ করে ঘনত্ব নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে যদি আমি দুটো ঘনত্ব যোগ করে 2 দিয়ে ভাগ করে ঘনত্ব নির্ণয় করি, সেক্ষেত্রে প্রকৃত ঘনত্ব বের হবে না। ঠিক আছে, আমাকে কি করতে হবে? আলাদা আলাদা ভাবে জনসংখ্যা যোগ করতে হবে, আয়তন যোগ করতে হবে, তারপরে ভাগ করে ঘনত্ব নির্ণয় করতে হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে তোমরা বলবা। হ্যাঁ হ্যাঁ, তোমার এইটা ক্লিয়ার করা আছে গড় অধ্যায়ে। গড় অধ্যায় দেখবো যে রেজা আর মিনা, হ্যাঁ ওখানে দেখো এই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। মানে ওই যে যদি পরিবারের সদস্য সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যদি গড় দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে প্রকৃত গড় বের হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওটা একই নিয়ম, হ্যাঁ ওই ওই একই ভাবে করবা। ঘনত্বের গড় তো একই, ওই গড় তো ওইভাবেই আসছে। ঠিক আছে, গড় ঘনত্ব ওটাই আসবে। কারণ কি, আমাকে যদি আয়তন আলাদা থাকে দুটোর ক্ষেত্রে, তখন ঘনত্ব যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রকৃত ঘনত্ব বের হবে না, প্রকৃত গড় ঘনত্ব বের হবে না। এই ক্ষেত্রে আমাকে নিয়মটা কি, টোটাল জনসংখ্যা যোগ করবো, টোটাল আয়তন যোগ করবো, তারপরে 2 দিয়ে জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করবো ঘনত্ব। ঠিক আছে, এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে? আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আয়তন যোগ করে নিতে হবে, দুটোই যোগ করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কাজ করি আমরা, যেটা ভুল করি, যেটা আমাদের যখন উপত্য বিন্যস্ত করতে হয়, তখন আমরা কি যে উপত্যগুলো দেওয়া আছে এটাকে আমরা শ্রেণী ব্যবধান অনুযায়ী সাজাই তো ছকের মাধ্যমে। তো ফার্স্টে যে কাজটা করতে হবে, যে ডাটাগুলো দেওয়া আছে, মনে করো এরকম দেয়া 0 থেকে 9, 10 থেকে কত 19, 20 থেকে 29, এরকম আছে। আমার এখানে কিছু সংখ্যা আছে, মনে করো 9, 11, 17, 8, 5, এইরকম সংখ্যা আছে। 5 না, হ্যাঁ 5 আছে। তো এইরকম সংখ্যাগুলো আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো আমাকে কি করতে হবে, এরকম যখন ছক করব, এই ছক করার পরে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে 9 কে কাটবো। 9 কোন শ্রেণী ব্যবধান আছে সেখানে একটা ট্যালি চিহ্ন দিব। তারপর 11 কে কাটবো, এখানে ট্যালি চিহ্ন দিব। তারপর 17 কে কাটবো, সেটা কোথায় আছে সেখানে ট্যালি চিহ্ন দিব। 8 কে কাটবো, সেটা সেখানে কোথায় আছে। এইভাবে কিন্তু আমাকে উপস্থাপন করতে হবে, এইভাবে করতে হবে। অনেকে কি করে যে এই শ্রেণীতে কতগুলো আছে সেগুলো আগে খুঁজে খুঁজে বের করে।
এটা একটা ভুল প্রসেস এবং এটাখানে ভুল যাওয়ার সম্ভাবনা 90% থাকে। ঠিক আছে, এখানে ভুল যায় বেশি। হ্যাঁ, 99%। ওইভাবে মোটে করাই যাবে না। আমাকে ওই ডাটা নিতে হবে, সেটা কোন শ্রেণী নিতে হবে সেটাকে সেখানে ট্যালি দিতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে করবা, তো ভুল যাওয়ার সম্ভাবনা কম। এখানে আর কোনো সমস্যা আছে? আরেকটা বিষয় এখানে আমাদের বুঝতে হবে, এই বিষয়টা কিন্তু বইয়ে আছে, মাথা পিছু জমির পরিমাণ পার হেড। মাথা পিছু জমির পরিমাণে পার হেড কতটুকু জমি পাবে। সাপোজ বাংলাদেশে যত আয়তন আছে, যত মানে আছে জমি আছে, এই জমিকে আমি প্রত্যেকে কতটুকু পাবে সেটা বের করতে, তাহলে আয়তন ভাগ জনসংখ্যা। বুঝেছো? মাথা পিছু জমির পরিমাণ মানে আয়তন ভাগ জনসংখ্যা। একটা গ্রামের আয়তন দেওয়া আছে, একটা গ্রামের জনসংখ্যা দেওয়া আছে, বললো মাথা পিছু জমির পরিমাণ কত, আয়তনকে জনসংখ্যা দিয়ে ভাগ করবা। যদি বলে ঘনত্ব কত, জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করবা। হ্যাঁ, তাহলে আমার সূত্র দুটো, একটা আছে মাথা পিছু জমির পরিমাণ, একটু লিখে নাও। মাথা পিছু জমির পরিমাণ ইকুয়াল টু আয়তন ভাগ জনসংখ্যা। সাপোজ একটি গ্রামের জনসংখ্যা 500, বললো ভূমির পরিমাণ আছে 20 একর, তাই না? তাহলে মাথা পিছু জমির পরিমাণ কত হবে? 20কে 500 দিয়ে ভাগ করবো, 20কে 500 দিয়ে ভাগ করবো, এইরকম দশমিকে আসতে পারে। ঠিক আছে, এইটাই তো। এটা হচ্ছে মাথা পিছু জমির পরিমাণ। আমরা ঘনত্ব এবং মাথা পিছু জমির পরিমাণ হচ্ছে বিপরীত রাশি, পরস্পর বিপরীত। দশমিকের নিয়মে যেটা থাকে সেটা আসবে। দশমিকের পরে যদি 2 অঙ্ক রাখতে চাও, তৃতীয় অঙ্ক যদি 5 বা 5-এর বেশি হয়, পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হয়। এই নিয়ম ফলো করে তুমি করে যাও। তোমাকে যদি দেখো যে ভাগে মিলছে না, কোনো সমস্যা, শুধু এইখানে দশমিকে জনসংখ্যার ক্ষেত্রে না, যদি তুমি দেখো ওই যে দশমিকের অঙ্কে যেগুলো, সেখানে দেখছো যে ভাগ করে মিলছে না, তখন এই সিস্টেম ফলো করবা যে দশমিকের পরে 2 অঙ্ক রাখবা। তৃতীয় অঙ্কটা, দশমিকের পরে তৃতীয় অঙ্কটা যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে ওর পূর্বের অঙ্কের সাথে অর্থাৎ দ্বিতীয় অঙ্কের সাথে 1 যোগ করে অ্যান্সারটা লিখে প্রায় লিখে দিবা। বলো, বাদ দিয়ে দেবা, তখন বাদ দিয়ে দেবা। সাপোজ দেখো একটা সিম্পল ব্যাপার, 2.666 এইরকম আসছে না, তো আমি দেখো 2 অঙ্ক রাখবো, তার মানে এটাকে লিখবো 2.67 প্রায়। এই কারণ এটা 6-5-এর বেশি, এখানে 5 থাকলেও আমি 1 যোগ করতাম। আবার যদি এরকম থাকতো 1.333 এরকম আসছে, তাহলে আমি 2 অঙ্ক রাখবো ইকুয়াল টু 1.33 প্রায়, কারণ এটা 5-এর কম, তাহলে কোনো অঙ্ক যোগ হবে না, এটা বাদ চলে যাবে। এরপরে আসি 12 অধ্যায়। সময় সম্পর্কে ব্যাপক ধারণা দিয়েছি নাকি? সময়ের কোনো ঝামেলা থাকার কথা না। তারপরেও জাস্ট টুকটাক আলোচনা করি কি ধরনের প্রশ্ন আসে। সময় থেকে প্রশ্ন আসতেও পারে, আবার নাও পারে। ছোট প্রশ্ন আসবেই, বড় প্রশ্ন আসতে পারে, না পারে। হ্যাঁ, করে দেন। আচ্ছা, এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা এখন আলোচনা করবো না, আমি লাস্টের দিকে পরীক্ষায় কি করতে হবে, কি করণীয়, সেটা আমি বিস্তারিত বলে দেবো। বলো। হুম, অ্যাকুরেট আসে না। আচ্ছা, আমি ওর সমাধান বলছি। দেখো, আমরা 1 মাস সমান 30 দিন ধরে, আসলে তো 1 মাস সমান 30 দিন না, কোনো মাস 31 দিনে আছে, কোনো মাস 30 দিন, কোনো মাস 29 দিনে, 28 দিনে আছে কি না? তো 30 দিন আমাদের একটা মানে নিয়ম করে দেওয়া আছে। ধরি 1 মাস সমান 30 দিন। তোমাকে যে প্রশ্নটা দিবে, এই প্রশ্নে তোমাকে ব্র্যাকেটে লিখে দিবে ধরি 1 মাস সমান 30 দিন, বুঝেছো? তখন ওইটা ফলো করে তোমাকে অঙ্কটা করতে হবে। হুম 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 না, সেক্ষেত্রে তোমাকে তো নির্দেশনা মানলে না তুমি। যদি তুমি বছরকে ডাইরেক্ট দিনে চলে যাও, 365 দিন, তো হবে না, হবে, কিন্তু তোমাকে তো নির্দেশনা দিয়েছে ধরি 1 মাস সমান 30 দিন, তার মানে তুমি মাসে কনভার্ট করো, তারপরে দিনে যাও। না বললে তুমি যেভাবে করো সেভাবেই রাইট, সমস্যা না। হ্যাঁ,
যেভাবে করো সেইভাবে রাইট, ঠিক আছে? আসলে তো কোনোটাই রাইট না। 365 দিনেও তো বছর না, 366 দিনেও বছর হয়, কোনোটাই কিন্তু রাইট না। অ্যাকচুয়াল ওইভাবে বেরোবে না। অ্যাকচুয়াল বেরোবে তুমি ইন্ডিভিজুয়াল ভাবে মাস মাস যোগ করতে করতে আসবা, তারপরে না বেরোবে, তাই না? ওই যে এরকম অঙ্কগুলো করেছিলাম যে কয়ের জন্মদিন এত তারিখ, ক্ষয়ের জন্মের এতদিন পরে ক্ষয়ের জন্মদিন, ক্ষয়ের জন্ম তারিখ কত, সেই ক্ষেত্রে যে কাজটা করেছিলাম ওই যে প্রতি মাস যোগ করতে করতে এসে আমি অ্যাকচুয়াল ডেটটা পেয়েছিলাম। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন সূত্র প্রয়োগ করছি আমরা, সূত্রগুলো একটু ঝামেলার মধ্যে আছে, কারণ কি সূত্রগুলো ওইভাবে নেওয়া হয়নি। আমাকে ধরা হয়েছে, একটা গড় মান ধরা হয়েছে যে এটা এই মান ধরে আমরা অঙ্কগুলো করব, অঙ্ক করার সুবিধার্থে। 365 দিনে বছর, 365 দিনে বছর না, 366 দিনে হতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রগুলো আমাকে বুঝতে হবে যে আমি যে সূত্র যদি দেয়া থাকে ওই নিয়ম ফলো করে আমি অঙ্কটা করব, সমস্যাটির সমাধান করব। আচ্ছা, এরপরে আসি এখান দিয়ে যে প্রশ্নগুলো আসে যেগুলো আছে কি, মনে করো বার বের করা, আজ বুধবার, এর এতদিন পরে কি বার, এতদিন আগে কি বার, ঠিক কি না? এগুলো তো জানছি। ভাগ করে জাস্ট যতদিন পরে বলবে ততদিন আগে বলবে, তাকে 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট যত আছে ততদিন পরে গুনিয়ে যেতে হবে। ক্লিয়ার? আর কি সমস্যা আছে এখানে? এখানে ওই আন্তর্জাতিক রীতি আর দেশীয় রীতির এই টাইমগুলো বের করা, এখান দিয়ে মেলা ঝামেলা নেই, পারবা। এরপরে আসি হচ্ছে আমাদের 11 অধ্যায় ক্ষেত্রফলের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফলের দুটো পার্ট আছে, একটা আছে পরিমাপ আর একটা ক্ষেত্রফল। পরিমাপ এবং ক্ষেত্রফল দুটো। হ্যাঁ, হ্যাঁ, পরিসীমা আসতে পারে, পরিসীমা তো আসার সম্ভাবনা আছে, সমস্যা নেই। তো পরিমাপের ক্ষেত্রে আমাকে এককগুলো ঠিক করে বুঝতে হবে। গ্রাম, মিটার, লিটার, ডেকা, হেক্টোকিলো, ডেসি, সেন্টিমিলি, এই যে বিষয়টা আছে এই বিষয়টাকে নিয়ে আমার প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তবে একটা জিনিস বুঝতে হবে যে মনে করো এক ব্যক্তি বিভিন্ন পরিমাপের জিনিস কিনলো, ডেকাগ্রামে কিনলো, গ্রামে কিনলো, কেজিতে কিনলো, বললো মোট কতটুকু কিনলো। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে একই এককে না হলে আমি এটা করতে পারবো না। ফার্স্টের কাজ হবে তুমি একই এককে প্রকাশ করতে হবে, ঠিক আছে? একই এককে প্রকাশ করে, যদি কেজিতে বলে তো কেজিতে প্রকাশ করবো, ডেকাগ্রামে বলে ডেকাগ্রামে প্রকাশ করবো, এইভাবে তুমি সমস্যাটির সমাধান করবা, ঠিক আছে? আর ওখানে আরেকটা বিষয় আছে যে একটা একক থেকে আরেকটা এককে কিভাবে যাবা, ঠিক আছে? এত কিলোমিটারকে ডেকামিটার, মিটার এরকম প্রকাশ করো, তো ইন্ডিভিজুয়াল ভাবে তুমি ভাগ করতে করতে চলে যাবা। আমরা ছোট একক থেকে যখন বড় এককে যাব, ভাগ করতে করতে যাব, বড় একক থেকে যখন ছোট একক আসবো, গুণ করতে করতে আসবো। এবং ওই যে ইয়েটা মানে এককের যে সূত্রটা, ওই সূত্রটা আমাকে মনে রাখতে হবে, তাহলে হবে, ঠিক আছে? ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো বের করে আসবে। ছবি দেওয়া থাকতে পারে, ছবি দিয়ে সেখানে পরিমাপ দেওয়া থাকতে পারে, তাই না? আবার একটা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা সহজে বের করতে পারি না, কারণ ওখানে দৈর্ঘ্য প্রস্থ এভাবে ধরা যায় না। আয়তের ক্ষেত্রে যেমন দৈর্ঘ্য প্রস্থ ধরা যায়, সামান্তরিকের ক্ষেত্রে উচ্চতা, ভূমি উচ্চতা ধরা যায়, তারপরে ত্রিভুজের ক্ষেত্রে ভূমি উচ্চতা ধরা যায়। কিন্তু যা সেটা চতুর্ভুজ দিল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তখন তোমাকে দেখা থাকবে একটা কর্ণ দিয়ে দুটো ত্রিভুজে বিভক্ত হবে, সেটা আলাদা আলাদা বের করতে হবে, বের করে যোগ করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ভূমি গুণ উচ্চতা ভাগ 2 দিই। ভূমি কোনটা উচ্চতা কোনটা এটা বুঝতে হবে। কিন্তু আমি যখন এইরকম একটা ত্রিভুজ আঁকি, মনে করেন এরকম একটা ত্রিভুজ, এইটাকে যদি ভূমি ধরি, এইটাকে যদি ভূমি ধরি, তাহলে উচ্চতা কই বলতো? ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে উচ্চতা এখানে পাবো, বুঝো? ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর বা ভূমির শীর্ষ বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখানে যদি লম্ব আঁকি তখন এটা পাবো উচ্চতা, বুঝছো? মনে করো এইরকম একটা চতুর্ভুজ দেওয়া আছে, এরকম চতুর্ভুজ দেওয়া আছে, এইরকম একটা কর্ণ দেওয়া আছে, এখান দিয়ে এইটুকু লম্ব দেওয়া আছে, এখান দিয়ে এইটুকু লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে। এখন তোমাকে এইটা দেওয়া আছে, এটা যেমন করো 30 দেওয়া আছে, এটা 22.5, এটা ধরো মনে করো 20 দেওয়া আছে, 20 বা 25 দেওয়া আছে, তাই না? তাহলে তোমাকে বললো যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা তোমাকে কি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি।
তো এই ত্রিভুজের যখন ক্ষেত্রফল ধরবো তখন ভূমি কোনটা উচ্চতা কোনটা বলো তো? ভূমি 30, উচ্চতা 22.5। আর এই ত্রিভুজে যখন ধরবো তখন ভূমি 30, উচ্চতা 25। এই দুটো সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করে যোগ করলে কিন্তু আমি সমগ্র চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বুঝছি কিনা? এরপরে তোমাকে আরো কিছু অঙ্ক আছে যে একটা একটা আয়তের ভিতরে একটা ত্রিভুজ আছে, এইরকম রং করা আছে, এই অংশ রং করা আছে, ঠিক আছে, এর পরিমাপ দেওয়া আছে, আমাকে এই রং করা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। টোটাল ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিব, টোটাল ক্ষেত্রফল বের করবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বলো। হ্যাঁ, চিত্র এঁকে দেবা। তোমরা যখন প্রশ্ন দেখবা চিত্র আছে, ওই চিত্রটা তুমি এঁকে উপস্থাপন করবা, ঠিক আছে? না, সৃজনশীল প্রশ্নের কথা বলছি। না না না, আনুপাতিক হারে আঁকতে হয় চিত্র, কখনো মেপে আঁকা, আনুপাতিক হারে আঁকতে হয়, ঠিক আছে? এখন 5 মিটার, তুমি 5 মিটার যদি দিতে পারবা, আনুপাতিক হারে আঁকতে হয়। আচ্ছা, পরিমাপে আর কোনো সমস্যা আছে কিনা বলো বলো। হ্যাঁ, শূন্যস্থান তুলতে হবে, শূন্যস্থান তুলে করতে হবে। আচ্ছা, এই বিষয়ে একটু ক্লিয়ার ধারণা দিই, শূন্যস্থান তুলে করব কি তুলে করব না, এই বিষয়টা একটু ক্লিয়ার ধারণা না, তোমাদের সবসময় এই প্রশ্নটাই থাকে, স্যার তুলে করব কি তুলে করব না। প্রশ্ন দুই রকম আসে। একরকম কি, শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো, যা শব্দটা তোমাকে লিখতে বলেছে। আবার প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো, তাহলে শূন্যস্থান পূরণ করতে গেলে আগে শূন্যস্থান বানাও, তারপরে সেটাকে অন্য শব্দ দিয়ে পূরণ করে দাও, তাই কি না? কথায় তাই আসে না? শূন্যস্থান পূরণ করো কথার অর্থ কি, একটা শূন্যস্থান আগে তুমি একটা শূন্যস্থান বানাও, সেখান থেকে একটা শব্দ এনে ওখানে বসায় ওটা পূরণ করে দাও। তাহলে শূন্যস্থান পূরণ করো বলে যদি শুধু আমি শব্দটা লিখে দিই, সেটা কি হবে? হয় না, এটা বুঝতে হবে। আর যদি বলে শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো, জাস্ট তুমি শব্দটি লিখবা। বুঝতে পেরেছো? তাহলে শূন্যস্থান সবসময় তুলে করতে হবে। ব্যাস, নেক্সট বলো। এরকম এখানে আছে 20, এখানে আছে 15, এটা 25, এটা 25, এটা 20, এটা 55, এটা 40। ওকে, আচ্ছা, তাহলে আমি বিভিন্ন নিয়মে যেমন করতে পারি, পারি কিনা? আমি চিন্তা করলাম আমি এখান দিয়ে এই রেখাটা যোগ করে দিলাম, এখান দিয়ে এটা যোগ করে দিলাম, দেওয়ার পরে আমি কি পেলাম বলতো? তিনটে অংশ পেলাম, তিনটে আয়ত পেলাম। এই তিনটে আয়ত যদি আমি পর্যায়ক্রমে যোগ করি তাহলে কি হবে? সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হবে বলো? আমি একদম জাস্ট খালি হিসাবটা দেখাই। 40 গুণ 20 কত হলো? 4 দুগুণে 8, 800 হলো এইটার ক্ষেত্রফল। এইটার ক্ষেত্রফল কত হবে? কেউ বলতে পারবে এটার ক্ষেত্রফল কত হবে? এখানে দেখো, আমি দৈর্ঘ্য বা প্রস্থ একটা পেয়েছি, 20 পেয়েছি একটা, এটা কি পেয়েছি? এটা পেয়েছি। এটাকে কি করতে হবে দেখো, একটু চিন্তা করি, যে এখান দিয়ে এটুকু 25, আমার এটা যেহেতু 40, এটাও কিন্তু 40, তাহলে 40 থেকে আমার এই 25 বাদ যাচ্ছে, তাহলে এইটুকু কত হবে? 40 থেকে বাদ দিলে 15, 40 বিয়োগ 25, কারণ কি এইটুকু 25, আমার টোটাল 40, তাহলে এখানে কিন্তু 15 পেয়ে গেছি। তাহলে এই অংশের ক্ষেত্রে কত পাবো? 15 গুণ 20, তাহলে কত হবে? 300। আচ্ছা, এই অংশ কত পাবো? এটা 15 আর এটা কত? 40। হ্যাঁ, 40 গুণ 15, 4 15 60, 600। এইবার সবগুলো যদি যোগ করি, হ্যাঁ 1700, 1700 বর্গমিটার হবে। বুঝছো? এইভাবে আমি আমি এটাকে শর্ট করে দিলাম, বাট এটাকে তুমি লিখে লিখে করবা যে এই অংশের ক্ষেত্রে বলে, এই অংশের ক্ষেত্রে বলে, এই অংশের ক্ষেত্রে বলে, দৈর্ঘ্য এত প্রস্থ এত, ঠিক আছে? এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে। ওকে, আর যদি এরকম প্রশ্ন আসে তোমাকে ক খ দিয়ে আসবে, সমস্যা নাই, ক খ দিয়ে থাকলে সেভাবে করবা। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন দেখো, এটাও একই নিয়মে করবা। 1 2 3, এইরকম একটা সমস্যা আছে। এখানে 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা হচ্ছে 2 কিলোমিটার, এইটা হচ্ছে 4 কিলোমিটার। এবার বলছে এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে।
দেখো এটাও কিন্তু সহজ একটা পদ্ধতি, একটু খেয়াল করি। আমি যদি এটাকে টান দিই তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, এইভাবে হবে হবে। আমি তো বিভিন্ন ভাবে করতে পারি, করো এইভাবে, এইভাবে করো, সমস্যা নাই, বুঝেছো? এইবার দেখো এখানে 1, তো এখানে 2 আর এখানে 4, তাহলে এইটা গুণ করে আমি এই বড়টার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখানে কত পাবো? এটা 1, এটা কত? 3, কারণ 4 থেকে 1 বাদ গেছে, তাহলে 3, 3 আর 1, আর এটা আরো 3 থেকে 1 বাড়লো 2, তাই না? আর এটা 1 আর 1, এইভাবে গুণ করে করে পেয়ে যাবো। সবগুলো যোগ করলে আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো, বুঝতে? হ্যাঁ, ওকে। পরিসীমা সূত্র কি জানি? পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা কি? 3 বাহু যোগফল। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহু দৈর্ঘ্যের যোগফল। আয়তের ক্ষেত্রে আয়তের পরিসীমা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এইভাবে পরিসীমা বের করতে হয়। একটা টেকনিক্যাল প্রশ্ন করি, একটু দেখি। একটি বর্গের ক্ষেত্রফল এবং পরিসীমা একই সংখ্যায় প্রকাশ করা যায়, বুঝি কিনা? একটি বর্গের ক্ষেত্রফল এবং পরিসীমা একই সংখ্যা দিয়ে প্রকাশ করে, একক ভিন্ন হয় কিন্তু সংখ্যা একই হয়। ওই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? একটি বর্গের পরিসীমা এবং ক্ষেত্রফল একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, তো ওই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এই আস্তে আস্তে আস্তে, 4। কারণ কি? পরিসীমা কি 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 4 16। আবার ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু, 4 গুণ 4, দুই দিকে 16 হচ্ছে, বুঝেছি কিনা? আচ্ছা, তাহলে আমাদের এই ক্ষেত্রফল বা পরিমাপ সম্পর্কে কোনো ঝামেলা আছে কিনা? আছে? আমরা পারবো? এই অধ্যায়ের অঙ্ক আসলে পারবো কিনা? পারবো, ওকে।